এনসিপিআই কি ভেঙে যাচ্ছে এই মুহূর্তে? কাকুলি ঘোষ দস্তিদারের একটা পোস্ট যা জল্পনা সৃষ্টি করেছে। কি সেই পোস্ট যেখানে তিনি ওবিসি, সংখ্যালঘু, দলিত, আদিবাসী সবাইকে ডাকছেন, একটা বহুজন আন্দোলনের ডাক দিচ্ছেন। কেন কাকুলি ঘোষ দস্তিদার, যারা নাকি এনডিএ শরিক, তাদের হঠাৎ করে কি সংখ্যালঘুদের দরকার পড়লো? কেন কাকুলি ঘোষ দস্তিদার এই রকম একটা আন্দোলনের ডাক দিলেন? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবে স্যার। কেন? ভবিষ্যৎ নেই, তাই সংবাদ মাধ্যমে ভেসে থাকতে হবে। এনসিপিআই যে দল তৈরি হয়েছে সেটা মাথায় দেয় না গায়ে মাখে, লোক তো কিছুই জানে না। আর যারা বিশ্বাসঘাতকতা করলো তারা যে কোনো লোকের নাম করে ডাক দিবে আর লোক জড়ো হয়ে যাবে। এই মুহূর্তে এই যে সদ্য নির্বাচনটা হলো, তাতে তফসিলি উপজাতি মানে দলিত যেটাকে বলা হয়, 68টা আসনের মধ্যে 70% আসন পেয়েছে বিজেপি একা। তো বিজেপি এগেনস্টে যাওয়ার ক্ষমতা এনসিপিআইয়ের আছে, মানে কাকলি ঘোষ দস্তিদারের আছে। তফসিলি উপজাতি মানে শিডিউল ট্রাইব, এই শিডিউল ট্রাইব 16টা আসনের মধ্যে বিজেপি 15টা আসন পেয়েছে। হিম্মত আছে বিজেপির সেখানে, যে ধরনের সাংগঠনিক অবস্থান আছে, যে ধরনের সমর্থন আছে, সেখানে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে। এবং এনসিপিআই তো অফিসিয়ালি জানিয়েছে যে তারা এনডিএ শরিক। তারা সকালবেলা পাতোরাস সারেন নরেন্দ্র মোদীর সাথে। তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলগুলোতে মোদীকে সাহায্য করবেন। আবার পশ্চিমবাংলাতে যে দলিতদের উপর একচ্ছত্র প্রাধান্য আছে বিজেপির, যে ট্রাইবাল সিটগুলোতে বিজেপির প্রভুত্ব আছে, সেই বিজেপির এগেনস্টে যাওয়ার ক্ষমতা কাকলি ঘোষ দস্তিদারদের আছে। একদিন মিছিল করলে পরের দিন মিছিল বন্ধ। এইসব গল্প মানে তোলা হচ্ছে কেবলমাত্র ভেসে থাকার জন্য। আর তার সাথে সাথে তোমাকে বহুজনের যে মানে ওবিসি কার্যত বলা যায় যে বিজেপি একতরফা ভোট পেয়েছে। ওবিসি সম্প্রদায়, আদার ব্যাকওয়ার্ড কাস্ট যে যারা আছে, কাস্ট আছে ওবিসি, তাদের সমস্ত ভোটটাই গেছে বিজেপির পক্ষে। ফলে এখানে এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার কেন সিপিএমের মতন সংগঠনের পক্ষেই এই মুহূর্তে এই জায়গাগুলোতে হাত দেওয়ার মতন জায়গা নেই। আর সেখানে কাকলি ঘোষ দস্তিদাররা এনসিপিআই তৈরি করে এনডিএ শরিক হয়ে তারা নরেন্দ্র মোদীকে সমর্থন করে পদ্মফুল চিহ্নের কাছাকাছি থেকে তারা আন্দোলন করবে পশ্চিমবাংলায়। এটা বুঝতে হবে। আপনার কি মনে হচ্ছে এটা কি এনসিপিআই এর ডাক না শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারের ডাক? দেখো, এনসিপিআই বলে যে ওই হাওড়ার একটা অফিস আছে, ভাঙা নেম প্লেট, ওই অফিসে 2-1জন লোক আমি শুনেছি এই ধরনের মাথার মধ্যে কিছু কিছু কাজ করে, মানে পুরনো যারা 2-একটা লোক ছিল। তো সেই জায়গা থেকে হাওড়ার ওই ভাঙা অফিস, পুরনো 2-একটা লোক, তাদের বক্তব্যটাকেই সামনে রেখে হয়তো কিছু করতে পারে। কিন্তু যে প্রশ্নটা আসছে যে এটা পরিষ্কার আষাঢ়ের গল্প, এবং এই গল্পে মানুষ মজবে না। মানুষের কাছে কাকলি ঘোষ দস্তিদার, সায়নীদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ঠিক। আর একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, স্যার কালকে বলছিলেন যে কেন গভর্নিং বডিগুলোই কোনো প্রেসিডেন্ট বসানো হচ্ছে না এখনও বিজেপির তরফ থেকে। আজ স্যার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, সব কলেজ, সেটা সুরেন্দ্রনাথ হতে পারে, বঙ্গবাসী হতে পারে, বিভিন্ন জায়গার যেখানে যেখানে বিধায়করা রয়েছেন তারা রয়েছেন মাথায়। এইটা কিন্তু মানে তুমি খুব ভালো একটা প্রশ্ন করলে, কালকে আপনি প্রশ্ন তুলেছিলেন। এটা কিন্তু আবারও বলছি যে শুভেন্দু অধিকারী কিন্তু নতুন দিশা দেখাতে পারলেন না, মানে বা বিজেপি পারলেন না। আমি শুভেন্দু শব্দটা বলবো না, কারণ শিক্ষাটা পুরোপুরি আরএসএস দেখে। আরএসএস কিন্তু শেষ পর্যন্ত নতুন কোনো অল্টারনেটিভ ভাবনা আমাদের সামনে রাখতে পারলেন না। বাম আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করত বাম নেতারা। তৃণমূল আমলে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেম্বার কারা ছিল? তৃণমূলের এমএলএ, মন্ত্রীরা, সাংসদরা। বিজেপিও কিন্তু একই জুতোতে পা গলালো, অর্থাৎ শিক্ষাবিদ নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করবে বিজেপির এমএলএ এবং সাংসদরা।
এই বিজেপির এমএলএদের মধ্যে তোমায় আমি বলি 95 জন এমএলএ বিজেপি দলের, আবারও বলছি, দর্শক আপনারা মনে রাখুন, 95 জন এমএলএ স্নাতকই দেখেনি, অর্থাৎ গ্র্যাজুয়েশনই কমপ্লিট করেনি। বিজেপির একটা বড় সংখ্যক এমএলএ তারা ক্লাস 5 পাস বা 5 মতন সার্টিফিকেট। একজন এমএলএ আছে যিনি নিরক্ষর। তো এদেরকে দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা সমিতিতে ঢোকানোর মানে, প্রেসিডেন্ট করার মানে, শাসন ক্ষমতাটা কিন্তু শুধু পুরনো মদ নতুন বোতলে আসছে তা নয়, এটা বাস্তবে বাম আমল থেকে চলে আসা শিক্ষায় যে অনিলায়ন আপনারা শুনতেন, পাঠ্যায়ন শুনতেন, এবার আপনারা যেটা শুনবেন সেটা হলো শুভেন্দু আয়ন হবে। অর্থাৎ খুব পরিষ্কার আপনাদেরকে বলতে চাই যে বিজেপি কিন্তু কোনো অল্টারনেটিভ পলিটিক্স আমাদের সামনে রাখতে পারলো না। ঠিক। আর একটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা প্রত্যেকেই জানেন, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঝড় উঠছিল চারদিকে। অনেকেই বলছিলেন তাদেরকে, যারা আন্দোলন করছিলেন তাদেরকে কার্যত দাগিয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল বলে। কিন্তু আজ যেভাবে দেখলাম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির মন্ত্রীরা কাউন্টার করতে পথে নামলেন, তাহলে কি তারা তৃণমূলের লোক ছিল মানুষের ক্ষোভ প্রশমিত করার জন্য? দেখো, মানে আমি দেখছি যে সবাই প্রায় ভিডিও করছেন বিজেপির তরফ থেকে, আজকে বলছি স্যার, হ্যাঁ, এবং আমি দেখলাম সমস্ত এমএলএরা ভিডিও করছে, সমস্ত জোরহাত করে। আমার মনে হয় যে দেখো, ওই যে গতকালই তোমায় বলছিলাম যে 43% কাজ হয়ে গেছে, অমিত শাহ বলে যাচ্ছেন, এই কথাগুলো বলা বন্ধ করুন, কাজগুলো সম্পূর্ণ করুন, তারপরে মানুষই আপনাদের আশীর্বাদ করবে। কিন্তু এখনও বহু সংখ্যক মানুষ যে অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য, যারা সরকারের মাপকাঠিতে যোগ্য, তারা এখনও যে পাননি বা বারবার হয়রান হচ্ছেন, এই হয়রানির থেকে তাদেরকে বাঁচান। ফেসবুক, টুইটার বা জনসমর্থন এখনই আপনাদের হারানোর কোনো ভয় নেই। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হলো মানে পুরনো যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটাই আপনারা করছেন। দায় নিতে চাইছেন না, দায়িত্ব নিতে চাইছেন না, আর কাজটা সম্পূর্ণ করার আগেই ট্রফিটা হাতে চাইছেন। এটা কিন্তু আমি মনে করি ভুল রাজনীতি আপনাদের। আর যারা নির্বাচিত এমএলএ হয়েছেন তাদের অহংবোধ এত লেভেলে, সাধারণ মানুষকে তা আপনারা মানুষ মনে করছেন না, এটাও কিন্তু প্রত্যেকের চোখে লাগছে যে এমএলএ, এমপি, বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে অহংবোধ তাদের মধ্যে হচ্ছে, সাধারণ মানুষের সাথে তাদের দূরত্ব তৈরি হচ্ছে, এটা কিন্তু তৃণমূলের শেষ পর্বের মতন যেন বিজেপি প্রথম পর্বেই শুরু করছেন। ফলে যখন এই বেশ কিছুদিন আগে এই রোজিনার মতন সাংবাদিকরা যখন এই অন্নপূর্ণা যোজনায় যে মানুষ হয়রানি হচ্ছে সেগুলো ছবি তুলছিল, মানুষের মানে দুঃখ দুর্দশাগুলো তুলে ধরছিল, যখন তুলে ধরছিলে তোমরা, তখন তোমাদেরকে দিয়ে আমি দেখতাম কমেন্ট বক্সে বিজেপির লোকজন ঢুকে গিয়ে খুব খারাপ খারাপ কথা বলতো, এই মানে নানাভাবে ব্যঙ্গ করতো, দালাল হয়ে গেছো, অমুক হয়ে গেছো, তমুক হয়ে গেছো। কিন্তু আমি আবারও দয়া করে বলবো, বিজেপি কর্মী সমর্থকদেরকে বলবো যে কাজটা, সরকারি কাজ সম্পূর্ণ করার পরে আপনারা অ্যাচিভমেন্টটাকে জাহির করুন। কিন্তু কাজ অসম্পূর্ণ আছে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ যে জিনিসটা নিয়ে তৈরি হয়েছে, যেটা আপনারা আজ থেকে 7 দিন আগে মানতে চাইছিলেন না, আজকে আপনাদের নেতারা, এমএলএরা সবাই ক্ষমা চাইছেন, বলছেন যে আমরা আগামী দিনে যাতে দ্রুততার সাথে এই কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যারা বঞ্চিত তারা যাতে টাকা পান তার ব্যবস্থা করবেন। আরেকটা জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মা বোনেদেরকে তৃণমূল বলে দাগিয়ে দেয়া, এই কোন সংস্কৃতি? তারা স্যার হাহাকার করছে, তারা একটা নির্ভর হয়ে পড়েছিল। আমি বলছি ভাতা সংস্কৃতি যতই বলুন খারাপ, আপনি আমি কাজ করছি আমরা বলতেই পারি, কিন্তু মা বোনেদেরকে তারা আন্দোলন করছে বলে তাদেরকে তৃণমূল বলে দিতে হবে? সেটাও আরেক ধরনের অন্যায়। মানে এই যে দাগিয়ে দেওয়ার রাজনীতি, এটা তো মানে লেফটের বামেদেরও ছিল, তৃণমূলেরও ছিল, শোনো, এটা বামেদেরও ছিল যে বুর্জুয়া বলে দাগিয়ে দাও, যে কোনো লোক কথা বললে বুর্জুয়া বলা হতো, ক্যাপিটালিস্ট বলা হতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী বলে দাগিয়ে দিতেন। আর এই মানে বিজেপি যেটা করছে সেটা হলো অ্যান্টি ন্যাশনাল,
এরা হলো তৃণমূল, এরা আবার বলে এই শব্দগুলো ব্যবহার করছে ওদের এমএলএরা, সেটা হলো এই সিপিএমের ইকোসিস্টেম, বামেদের ইকোসিস্টেম। এই কথাগুলো বলে আপনাদের অন্যায়, অবিচার, অত্যাচার বা ভুল ত্রুটিগুলো যদি আপনারা লুকিয়ে রাখতে চান দিনের পর দিন, তাহলে আপনারা কিন্তু লেজিটিমেসি পাবেন না। দেখুন, শাসন তো মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর করেছে, মানুষ দুচ্ছাই করেছে। শাসন তো সিপিএমও 34 বছর করেছে, মানুষ দুচ্ছাই করেছে। আপনারা কেন মানুষের দুচ্ছাই নিয়ে শাসন করবেন? মানুষের আশীর্বাদ নিয়ে শাসন করুন, মানুষের শুভেচ্ছা নিয়ে শাসন করুন, মানুষের ভালোবাসা নিয়ে শাসন করুন। ফলে আমি আবারও আপনাদেরকে বলবো, বহু প্রকল্প এখনও কাজ শুরু হয়নি, বহু প্রকল্পের কাজ শুরু করতে হবে। ফলে কাজ যেখানে ভুল ত্রুটি বিচ্যুতি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে, সেগুলোকে সামনে নিয়ে আপনাদের সরকারকে এগোতে হবে। আর ইতিমধ্যেই মানে শিক্ষা নিয়ে যা আপনারা করছেন সেটা বাম আমলের থেকে চলে আসা ধারারই একটা রূপ।